নমস্কার দর্শক বন্ধু, আজকে বেশ মজার অ্যান্ড ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা। খেয়াল করে দেখবেন আপনারা যে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের মিষ্টি, যে কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় সারা ভারতবর্ষের আর কোথাও কিন্তু পাওয়া যায় না। মজার ব্যাপার, মিষ্টি তৈরি হয় দুধ থেকে। দুধ তো সারা ভারতবর্ষে অ্যাভেলেবেল। তো দুধ যদি সারা ভারতবর্ষে অ্যাভেলেবেল হয়, তো তাহলে এই কলকাতা বা বেঙ্গলের মতো মিষ্টি অন্য কোথাও কেন পাওয়া যায় না? আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার জানেন, যে বেঙ্গল মিষ্টির জন্য এত ফেমাস, বাঙালিরা কিন্তু মিষ্টি তৈরির ফার্স্ট স্টেপ আবিষ্কারই করেনি। শুনলে অবাক হবেন যে বিদেশিরা বাঙালিদেরকে এসে মিষ্টি তৈরির ফার্স্ট স্টেপ শিখিয়ে গেছিল আজ থেকে কয়েকশো বছর আগে। কারা সেই বিদেশি, কিভাবে শেখালো, তারপর সেখান থেকে বাঙালিরা কিভাবে সেই জিনিসটাকে রপ্ত করলো, কেন সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই ইউনিক মিষ্টি, বাংলার মিষ্টি পাওয়া যায় না, এবং ফাইনালি এই মিষ্টির সাতকাহন থেকে কি ফাইন্যান্সিয়াল লেসেন্স আপনারা শিখতে পারবেন, সেই নিয়েই আজকের ভিডিও। ইতিহাস থেকেই শুরু করি, যে শুনতে খুব অবাক লাগে যে বাঙালিরা যে মিষ্টির জন্য এত বিখ্যাত, কিন্তু বাংলা থেকে এই মিষ্টির প্রথম স্টেপ আবিষ্কার হয়নি, বিদেশিরা শিখিয়েছে। কোন বিদেশিরা, কারা শিখিয়েছে? পর্তুগিজরা, পর্তুগালের মানুষ। পর্তুগাল মানে কথাটা শুনলেই তো এখন আপনাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা মনে আসে, কিন্তু এই পর্তুগিজরা আমাদের বাঙালিদেরকে এই মিষ্টি বানানোর ফার্স্ট স্টেপ শিখিয়েছে। কিভাবে? দেখুন, আজ থেকে কয়েকশো বছর আগে দুধ জিনিসটা খুব পবিত্র মানা হতো। খালি বাঙালি না, সমস্ত হিন্দু অ্যাক্রস ইন্ডিয়া, হিন্দুরা দুধকে খুব পবিত্র মনে করত। দুধ তারা পুজোয় দিত, এখনো দেয়। তো যেহেতু দুধ পুজোয় দিত, তো সেই কারণে দুধটাকে কাটিয়ে যাওয়া, মানে দুধ নষ্ট হয়ে যাওয়াটাকে তারা বলতো দুধ পচানো, যেখান থেকে আজকে ছানা তৈরি হয়। তো সেই দুধ কাটানো কেউ পবিত্র বলে মনে করতো না। তাই আজ থেকে কয়েকশো বছর আগে যখন বাঙালিরা বা ইন্ডিয়ানরা যখন মিষ্টি খেত, তখন ওই দুধ জাল দিয়ে দিয়ে যে ক্ষীর বা যে পায়েস টাইপের সেই জাতীয় মিষ্টির চল ছিল। তারপর পর্তুগিজরা এই ইন্ডিয়াতে আসে, বেঙ্গলে আসে 1500 সালের আশেপাশে। আজকে যেখানে হুগলি, ব্যান্ডেল, এই সমস্ত এরিয়া, এখানে পর্তুগিজরা সেটেলমেন্ট তৈরি করে। পর্তুগিজদের চিজ খুব শখ ছিল। আজকালকার দিনে চিজ আপনারা সবাই জানেন। তো এই পর্তুগিজরা ফার্স্ট এই বাংলার দুধ পেয়ে তারা সেই দুধটাকে কাটিয়ে ছানা তৈরির প্রসেস তারা প্রথমে চালু করলো, এবং সেই ছানা তৈরির প্রসেস ছানা নিজেরাও খেত, এবং সেখান থেকে যখন অন্যান্য বাঙালিদের খাওয়ালো, তখন বাঙালিরা একটা মজার জিনিস দেখলো যে ছানা একটা খুব ভার্সেটাইল জিনিস। ওটাকে আপনি নানান রকম শেপ দিতে পারেন, তার মধ্যে অনেক কিছু মেশাতে পারেন, যেরকম ভাবে আজকে আমাদের সন্দেশ বা সমস্ত মিষ্টি তৈরি হয়। তো একটা ছানা থেকে অনেক কিছু করা যায়। তো সেই থেকে শুরু হলো বাঙালিদের মিষ্টি নিয়ে এক্সপেরিমেন্ট, সেই থেকে জন্ম হলো মিষ্টির। তারপর পর্তুগিজরা চলে যায়, ইংরেজরা কলকাতাতে আসে, সারা ভারত দখল করে। ইংরেজরা যখন ভারতবর্ষে ছিল বা বাংলায় যখন ছিল, তখন কিন্তু প্রচুর জমিদার বাড়ি ছিল। তো এই জমিদার বাড়ি বা রাজা তারা খুব শৌখিন ছিল। তারা কি করতো, তারা তাদের কোনো ইনার সার্কেল থেকে কাউকে একজন অ্যাপয়েন্ট করতো বা কেউ একজন থাকতো, যারা এই মিষ্টি নিয়ে নানান রকম রিসার্চ, নানান রকম এক্সপেরিমেন্ট, নতুন নতুন মিষ্টি বানিয়ে সেই জমিদার বাড়িকে বা ইংরেজদেরকেও পরিবেশন করতো, বা ইংরেজদেরকে খাওয়াতো। সেই থেকে কিন্তু মিষ্টির জন্ম। আজকে কলকাতার যত আপনি বড় বড় নাম করা মিষ্টির দোকান দেখছেন, সে কেসিনাগ থেকে শুরু করে ভীমনাগ, বলরাম মল্লিক, সবাই কিন্তু সেই ব্রিটিশ আমলের কিন্তু সেই সময়কার তাদের থেকে জন্ম। কিছু বিখ্যাত মিষ্টির খুব মজার ইতিহাস আছে, যেমন আজকের যেমন ফেমাস কলকাতার যে রসগোল্লা, এই রসগোল্লা আপনারা অনেকেই জানেন হয়তো কেসি দাস থেকে প্রথম এসেছিল। তো কিভাবে এলো? নবীনচন্দ্র দাস বলে যিনি ছিলেন, 1868 মানে 1850 সালের আশেপাশে এই রসগোল্লা ইনভেন্ট করেছে। এটা ইনভেন্টই বলা যায়, কারণ তার আগে ছানাকে গোল করে সেই ছানা যদি রসে দিত, সেটা ভেঙে যেত। তো এই যে ভেঙে যাতে না যায়, সেটা যেন একসঙ্গে থাকে, তো সেই সময়ে কিন্তু এটা ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট জব। তো নানান রকম পারমুটেশন, কম্বিনেশন সমস্ত কিছু করে সেই নবীনচন্দ্র দাস রসগোল্লা ফার্স্ট বানায়, এবং সে তার ছেলে কৃষ্ণচন্দ্র দাসের নামে কেসি দাসের দোকান নাম রাখে। তো সেই থেকে রসগোল্লার জন্ম, যেটা কিনা আজকে খালি কলকাতা নয়, সারা পৃথিবী ফেমাস কলকাতা বা বাংলার রসগোল্লা হিসাবে। একটা জিনিস এই কেসি দাস করে যাননি বা তার পরবর্তী জেনারেশন করতে পারেননি, সেটা হলো এই রসগোল্লার ট্রেডমার্ক বা আইপি রেজিস্ট্রেশন করা। কেন আমি এটা বলছি, যে যদি সেই সময় এই রকম কিছু করা হতো, তো তাহলে আজকে কিন্তু কেসি দাসই তারা কিন্তু লিগালি একমাত্র রসগোল্লা বানাতে পারতো। আপনারা জানেন আজকে প্রচুর ফরেন রেস্টুরেন্ট চেন আছে, যেমন কেএফসি, কোকা কোলা বলুন, ম্যাকডোনাল্ড বলুন। খুব সাধারণ জিনিস, কেএফসি তো চিকেনই, ফ্রাইড চিকেন, কোকা কোলা, এদের প্রত্যেকে সেই কিন্তু আজ থেকে 100-200 বছর আগে তারা যারা ইনভেন্ট করেছিল, তারা ইনভেন্ট করার পর ফার্স্ট যেটা কাজ করেছিল, সেটা হচ্ছে তাদের ট্রেডমার্ক করে যাওয়া, তাদের যে সিক্রেট রেসিপি সেইটাকে রেজিস্টার্ড করে যাওয়া। তার ফলে কি হয়েছে, সেই কোকা কোলা কিন্তু
আজকে আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে ডমিনেট করছে এবং কোকা-কোলার মতো যে এক্স্যাক্ট টেস্ট সেটা অন্য কেউ রেপ্লিকেট করতে পারে না। সেম কেএফসি যে এক্স্যাক্ট টেস্ট সেইটা কেউ এখনো লিগালি রেপ্লিকেট করতে পারে না। হ্যাঁ, কাছাকাছি অনেক টেস্ট আছে কিন্তু এক্স্যাক্ট সেই টেস্ট পারে না। কেন আমি এই কথাগুলো বললাম যে আজকে খুব সাধারণ যে জিনিস কোকা-কোলা বলুন বা কেএফসি, একটা সাধারণ ফ্রাইড চিকেন থেকে শুরু করে একটা গ্লোবালি এত বড় বিজনেসে পরিণত হয়েছে। আজকে এই বাঙালিরাও কিন্তু পারতো সে সারা পৃথিবীর বিজনেস ডমিনেট করতে যদি এই কাজগুলো করে যেত, যে জাস্ট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা সামথিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেজিস্ট্রেশন। তো তাহলে কিন্তু যে কেউ এই রসগোল্লা বলুন আর এত ভ্যারাইটির মিষ্টি ইজিলি বানাতে পারতো না এবং সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে পরিণত হতো। শুধু তাই নয়, রিসেন্ট আপনারা খবরে দেখবেন যে উড়িষ্যা ক্লেম করেছে রসগোল্লার জন্য জিআই ট্যাগ। মানে এখন উড়িষ্যাও ক্লেম করছে যে উড়িষ্যাকে রসগোল্লার জিআই ট্যাগ মানে অ্যাকচুয়াল অরিজিনাল লোকেশনের ট্যাগ দেওয়া উচিত। তো এই সমস্ত জিনিস হতো না যদি সেই সময় কিন্তু এই যে আমাদের যারা ফাউন্ডার ছিলেন মিষ্টির, এই সমস্ত যাদেরকে ময়রা বলা হতো, তারা যদি এই জিনিসটা মানে এই বিজনেস সেন্সটা যদি অ্যাপ্লাই করতো। আরো মজার স্টোরি, ভীমচন্দ্র নাগ, আজকেও দেখবেন আছেন প্রচুর ভীমচন্দ্র নাগের দোকান। তো এই ভীমচন্দ্র নাগ ফার্স্ট লেডি ক্যান্ডি ইনভেন্ট করে। কিভাবে না, লেডি ক্যানিং ছিলেন যিনি ছিলেন সেই সময়কার ফার্স্ট ব্রিটিশ ভাইসরয়ের ওয়াইফ। তো এই লেডি ক্যানিং এর জন্মদিনে তো লেডি ক্যানিং বলে যে আমার জন্মদিন স্পেশাল একটা ইউনিক মিষ্টি বানাতে তাকে গিফট করতে। তো সেই থেকে জন্ম হয় লেডি কিডনির। আজকে অনেকে এই লেডি কিডনি গুলাব জামুন একই রকম ভাবে, বাট না, প্রাইমারি ডিফারেন্স হচ্ছে লেডি কিডনি ছানার তৈরি, গুলাব জামুন কিন্তু ছানা না, গুলাব জামুন খোয়ার তৈরি হয়। এছাড়াও নলিন চন্দ্র দাস, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক এইরকম প্রচুর স্টোরি রয়েছে যে তারা কিভাবে সেই মিষ্টি ইনভেন্ট করে মানে একটা হেরিটেজ ট্র্যাডিশন হয়ে রয়েছে। এবং শীতকাল এখন মিষ্টির কথা যখন হচ্ছে, একটা জিনিস কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে নোলেন গুড়। এগেইন বেঙ্গল স্পেশালিটি। নোলেন গুড় বললেই সবার আগে একটা জিনিস মনে পড়ে, একটা ইউনিক মিষ্টি, সেটা হচ্ছে জয়নগরের মোয়া। মনে রাখবেন বাজারে যে এখন জয়নগরের মোয়া পাওয়া যায় তার 50% কিন্তু অ্যাকচুয়াল বা অরিজিনাল জয়নগরের মোয়া নয়। তাহলে কি সেই স্পেশালিটি যেটা জয়নগরের মোয়া একটা খুব ছোট্ট জেলাতেই প্রপার বানানো হয়, সেই জেলার বাইরে আর অন্য কোথাও পাওয়াও যায় না? কোন সেই জেলা? সেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। কেন একটা ছোট জায়গার ইউনিক সেটা? তার কারণ হচ্ছে কনকচুর চাল। জয়নগরের মোয়ায় নর্মালি আপনারা দেখবেন যে খই, সেই খইটা অ্যাকচুয়ালি কনকচুর চালের খই, যেই চালটা একটা খুব পার্টিকুলার ছোট্ট জায়গাতেই তৈরি হয়। তো এই প্রপার অথেন্টিক কনকচুর চালের খই, তার সঙ্গে প্রপার অথেন্টিক নোলেন গুড়, তো এই দুটো প্রাইমারি ইনগ্রেডিয়েন্টস কিন্তু অন্যান্য জায়গায় পাওয়া যায় না, যার জন্য অথেন্টিক জয়নগরের মোয়া খুব ছোট্ট একটা জায়গাতেই পাওয়া যায়। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি খেয়াল করলাম বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকেও তারা মোয়া বিক্রি করছে, বাট সেটা নাম দিয়েছে গুড়ের মোয়া। তারা জয়নগরের মোয়া নাম দেয়নি, মেবি জয়নগরের মোয়া ইটসেলফ একটা জিআই ট্যাগড প্রোডাক্ট তার জন্য। এবং তারা যেই মোয়াটা বিক্রি করছে সেটা নর্মাল খই, তার সঙ্গে প্রপার মানে একদম হাই কোয়ালিটি নলেন গুড়। কিন্তু এই যে বললাম যে অথেন্টিক জয়নগরের মোয়ার জন্য ওই একটা ফ্লেভার্ড, স্পেশালি ফ্লেভার্ড কনকচুর চাল যেটা একটা ছোট্ট জায়গায় পাওয়া যায়, সেইটাই কিন্তু বহু বছরের পুরনো ট্র্যাডিশন। এবার সুইট লাভারদের মনে এই কোশ্চেনটা আসবেই যে কেন ওয়েস্ট বেঙ্গলের সুইট সারা ভারত বা সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে না, কনসিডারিং আজকাল বাঙালি কিন্তু সারা ভারতের প্রচুর শহরে, ইনফ্যাক্ট বিদেশেরও প্রচুর শহরে ছড়িয়ে আছে, যারা এই কলকাতার মিষ্টি কিন্তু খুব মিস করে। তো কতগুলো প্রাইমারি রিজন। ফার্স্ট রিজন হচ্ছে কলকাতার যে মিষ্টি তৈরি হয় শুরু থেকেই সেটা ছানার তৈরি হয়, কিন্তু নর্থ ইন্ডিয়ান বা সারা ভারতের যে সমস্ত মিষ্টি যেগুলো তৈরি হয় সেগুলো ছানা না, সেগুলো তৈরি হয় খোয়া থেকে। তো খোয়া আর ছানার মধ্যে ডিফারেন্স আছে, ছানাটা খুব সফট এবং খোয়া হচ্ছে একটু হার্ড। সেই কারণে আপনারা দেখবেন নর্থ ইন্ডিয়া যেগুলো ফেমাস মিষ্টি, পেড়া বা বরফি বা গুলাব জামুন, তো এগুলো কিন্তু একটু হার্ড মিষ্টি এবং এগুলোর শেলফ লাইফ অনেকটা বেশি, মানে এগুলো হয়তো 3-4 দিন ভালো থাকে বা তার বেশিও ভালো থাকে। কিন্তু বাংলার যে মিষ্টি যেগুলো ছানার মিষ্টি সেগুলো 1-2 দিনের বেশি কিন্তু ভালো থাকে না। তো ফার্স্ট ডিফারেন্স এই খোয়া আর ছানা, যার জন্য বেঙ্গলের মিষ্টি ইউনিক। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট ওর থেকেই আসছে যে প্রপার বেঙ্গলি মিষ্টি ফ্রেশ যেগুলো হয় তার সেলফ লাইফ খুব কম থাকে। তো আপনি যদি সেলফ লাইফ বাড়াতে চান, মানে তার মধ্যে যদি প্রিজারভেটিভ অ্যাড করে বাড়ানো হয়, তাহলে তার সেই রকম টেস্ট থাকে না। তো এই কারণে অথেন্টিক বাংলার মিষ্টি টেস্ট করার জন্য সেটাকে ফ্রেশ খেতে হয় এবং যার সেলফ লাইফ কম থাকে বিকজ অফ ওটা ছানার প্রিপারেশন। এই সেলফ লাইফ কম থাকার জন্য কলকাতার মিষ্টি মানে অত তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করে সারা ভারতে ছড়ানোটাও বা ডিস্ট্রিবিউট করাটাও একটু চ্যালেঞ্জিং ব্যাপার। এবং ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কারিগর বা যাদেরকে ময়রা বলে, যারা মিষ্টিটা বানায়। মনে রাখবেন এই মিষ্টি বানানোটা কিন্তু একটা আর্ট, এটা কোনো মেশিন নয়। যেমন কোকা-কোলা হোক, কেএফসি হোক, এগুলো যেমন মেশিনে
প্রসেস করে তৈরি হচ্ছে। তো ইটস নট আ মেশিন মেড, ইটস আ হ্যান্ডমেড। এবং এই যে মানুষের বানানো, এটা হলো জেনারেশন ওয়াইজ জেনারেশন চলে এসছে। কিছু কিছু ইউনিক পারফেকশন, কিছু কিছু ইউনিক জিনিস তারা কিন্তু জেনারেশন ওয়াইজ জেনারেশন মাস্টার করেছে। তো মেনলি এই কারণগুলোর জন্য যে কলকাতার মিষ্টি যে এত মানে র্যাপিডলি সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে ছড়াতে পারেনি। অ্যান্ড তার সাথে সাথে যে ফ্যাক্টরটা আমরা আগে বলেছিলাম যে আইপি মানে বিজনেস সেন্স, মানে আমরা একটা কথা চলে যে বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না। বাঙালিরা অনেক কিছু ভালোবেসে করে, মানে একটা আর্ট হিসাবে, সে গান গাওয়া হোক বা যাই হোক। তো সেই আর্ট হিসাবে যখন তারা করে তখন কিন্তু সেই বিজনেস সেন্স আসে না। আই হোপ ইন দ্য কামিং ডেজ এই বিজনেস সেন্স বাঙালিরা অলরেডি অনেকে ইমপ্রুভ, অলরেডি অনেকে সেই আর্টের মধ্যে মেশাচ্ছে, অলরেডি অনেকে গ্রো করছে। ইন ফিউচার সেটা কিন্তু আরো গ্রো হওয়ার সম্ভাবনাই আমরা রাখি। ফাইনালি দুটো জাস্ট ফাইন্যান্সিয়াল লেসেন্স বলবো যে এই রসগোল্লা বা মিষ্টির সাত কাহন থেকে। নাম্বার ওয়ান লেসেন যেটা হলো, সে ফাইন্যান্সিয়াল শেয়ার মার্কেট হোক বা ফাইন্যান্সিয়াল যে কোনো ডিসিশন মেকিং এই হোক না কেন, ফাইন্যান্সিয়াল ডিসিশনও কিন্তু একটা আর্ট, ইজ নট আ সায়েন্স। মানে আমরা যে স্টক রিসার্চ করি, যারা স্টক থেকে বা শেয়ার কিনে অনেক ধরুন রিচ হয়েছে, যারা অনেক ওয়েলথ ক্রিয়েট করেছে, তো এটা মানুষ ভাবতেই পারে যে ধরুন আমি যেই স্টকগুলো আমি যেটা রিসার্চ করছি সেইটা যদি আমি জাস্ট কাউকে বলে দিই সেও কিন্তু যে রিচ হয়ে যাবে বা সেও ওয়েলদি হবে, এমনটা হয় না। তার কারণ যার এক্সপার্টিস আছে, তো সে খালি সায়েন্স নয় তার সঙ্গে আর্টও মিক্স করছে। ঠিক যেমন ভাবে মিষ্টি এমন না যে আপনি ইউটিউবে দেখলেন মিষ্টি কি করে বানাতে হয়, একদিন থেকে ঘরে বসে বানাতে পেরে যাবেন। ঠিক তেমনি ফাইন্যান্সিয়াল ডিসিশন, স্টক পিকিংস অ্যান্ড সমস্ত কিছুর জন্য পেশেন্স লাগে, দীর্ঘদিনের প্র্যাকটিস লাগে। তো দীর্ঘদিনের পেশেন্স, প্র্যাকটিস এই সমস্ত করেই একটা আর্ট রপ্ত করা যায় এবং সেই আর্ট থেকেই কিন্তু অনেক বড় কিছু বানানো যায়। প্লেন কপি পেস্ট বা প্লেন শর্টকাটে কিন্তু এরকম হয় না। সেকেন্ড লেসন, ইফ ইউ আর ক্রিয়েটিং সামথিং নিউ, সামথিং ইউনিক, মেক শিওর টু অ্যাপ্লাই ফর আইপি, মিনস ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সে কপিরাইট হোক, ট্রেডমার্ক হোক, যাই হোক না কেন। যেমন আমরা আদার আর্ট ফর্ম, যদি কেউ বই লেখে তার কপিরাইট অ্যাপ্লাই করে, যখন কোনো গান কেউ তৈরি করে তার কপিরাইট হয়, তেমনভাবেই এই বাংলার সুইট ইন্ডাস্ট্রি যেভাবে ইনভেন্ট করে গেছে, আজও যে রকমভাবে ইনভেন্ট করছে, সেই ইনভেনশন ওয়াইজ তারা যদি কপিরাইট বা ট্রেডমার্ক অর হোয়াট এভার ইজ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারা যদি অ্যাকোয়ার করতো, সেই অ্যাকোয়ার করে কিন্তু তারা সেই বিজনেসটাকে একটা হিউজ বড় জায়গায়, মানে একটা হাউস হোল্ড ব্র্যান্ড হয়ে যেতে পারতো। আজকে যেরকম কোকাকোলা বা কেএফসি বা যাই হোক না কেন। হ্যাঁ, আমি বলছি না যে কেএফসি কোকাকোলার মতো গ্লোবালি সমস্ত কান্ট্রিতে পৌঁছানো যেত, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্টরস আমরা আগে ডিসকাস করলাম যে কিছু কিছু কারণে যে সারা পৃথিবীতে মিষ্টিটা হয়তো ছড়ানো যেত না। কিন্তু তা সত্ত্বেও কিছু বিজনেস সেন্স অ্যাপ্লাই করলে কিছু কিছু মিষ্টি কিন্তু হাউস হোল্ড নেম হয়ে উঠতো। যেমন ধরুন রসগোল্লার জন্য কেসি দাসের কাছেই যেতে হতো। কেসি দাসের দোকান ছাড়া অন্য কোনো জায়গায় হয়তো রসগোল্লাই পাওয়া যেত না যদি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেক্টেড যদি জিনিসটা থাকতো। বা ধরুন কোনো সন্দেশ নলিন চন্দ্র দাস বা অন্য কোনো মিষ্টি বেকড রসগোল্লা হোক, তার জন্য যেমন ধরুন বলরাম মল্লিক বা রাধারমন মল্লিক, এই রকম প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু কিছু কিছু মিষ্টির জন্য হাউস হোল্ড নেম হয়ে উঠতে পারতো যদি প্রপার বিজনেস সেন্স, মানে আর্টের সঙ্গে যদি প্রপার বিজনেস যদি মিক্স আপ করা যেত। আমি আশা করব সেইটা ভবিষ্যতে হবে, কারণ আজও বাঙালিরা কিন্তু নানান রকম এক্সপেরিমেন্ট, নানান রকম পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, আজও তারা নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন ভাবে মিষ্টি বের করে চলেছে, নতুন নতুন ভাবে মিষ্টি লাভার্সদের কিন্তু খুশি করে চলেছে। আপনারা কমেন্টে জানান আপনারা মিষ্টি লাভার কিনা, যদি মিষ্টি ভালোবাসেন কি জাতীয় মিষ্টি, কোন দোকানের বা কোথাকার মিষ্টি ভালোবাসেন। একটু অন্যরকম টপিক, অন্যরকম আলোচনা জানাবেন। কেমন লাগলো ভিডিওটা, নতুন কিছু যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনার মিষ্টি লাভার যে ফ্রেন্ড আছে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন।